নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠানটি নতুন করে কিছু বলতে হয় না, তার কারণ এই অনুষ্ঠান সম্বন্ধে যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে, এবং এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি তার সম্বন্ধেও যতটাই বলবো ততটাই কিন্তু কম পড়ে যাবে। আর ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কাকে আমরা পাই। হ্যাঁ, অবশ্যই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান। একটি আনন্দের কথা যে এই মুহূর্তে তিনি কিন্তু লাইভে রয়েছেন। যারা প্রতিনিয়ত ফোন করেন যে কবে মহারাজকে আমরা লাইভে পাবো, তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবো, তাদের জন্য তো অত্যন্ত আনন্দের দিন, অবশ্যই আপনারা ফোন করবেন। তার সঙ্গে আজকে কিছু বিশেষ তথ্য থাকবে, যে তথ্যগুলো সত্যি আপনাদের সমৃদ্ধ করবে। ওনার সম্বন্ধে অজানা তথ্যগুলো আপনাদের সামনে আজকে আসবে, এবং অবশ্যই আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। তার এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আপনাদের সমস্যার সমাধানের, আপনাদের কাছ থেকে সমস্যা শুনবো, শুনে তার সমাধানের পথটা বলে দেওয়ার জন্য। একেবারেই, কারণ শিশুকাল থেকেই তিনি কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত। একটা শিশু যখন বড় হয়ে ওঠে, যখন সে মানে খেলে, সেই সময় থেকেই কিন্তু উনি এই জগতের সঙ্গে যুক্ত। ওনার উপর ভগবানের বা দেবতাদের কৃপা বর্ষিত হয়েছে বলেই এটা সম্ভব। কিন্তু আজকে আমার খুব ইচ্ছে যে দর্শক বন্ধুরা জানুক, আমি কিছুটা হলেও জানি, দর্শক বন্ধুরা আজকে আপনার সম্বন্ধে কিছু একটা জানুক। সেই বিষয়টা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বর্ধমানে পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে। কিভাবে সেই মন্দির প্রতিষ্ঠিত হলো সেটার গল্প আপনারা কিন্তু কেউ জানেন না। সেই অভিনব গল্প, মানে গল্প তো নয়, এটা একদম আসল মানে সত্য কাহিনী। সেই সত্য কাহিনী আজ আপনাদের সামনে আমরা জানাবার চেষ্টা করছি। যদি আপনি একটু বলেন সেই কাহিনী। দেখুন, এই যে আমার কাছে যারা আসবেন, যারা আসেন, এসেছেন, তারা আমার কাছ থেকে যে প্রতিকার নেন, তন্ত্রের তো অবশ্যই, তন্ত্রটাও দৈব ওষুধ, তন্ত্রের উপরে তো হয়, কিন্তু সবার আগে জানবেন আমি কিন্তু দৈব ওষুধ, অর্থাৎ মায়ের কাছ থেকে স্বপ্নাদিষ্ট হয়ে কিন্তু যা পাই সেইভাবে কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হয়। আমি কিন্তু তন্ত্রটা শুধুমাত্র শিখিনি, আমি কিন্তু আমি কিন্তু মায়ের আদেশ অনুসারে আগে মাকে আমি পেয়েছি শিশুকালে, ছোটবেলায়। তারপরে কিন্তু মায়ের স্বপ্নাদেশ পেয়ে তারপরে অনেক পরে কিন্তু আমি টিভিতে বসেছি। কিন্তু আগে দীপ্তেশ্বরানন্দ আগে আপনাদের কাছে বহুভাবে আমি পরিচিত মুখ হয়ে তারপরে সে কিন্তু টিভিতে বসেছে। একদমই তাই, মানে টিভির মাধ্যমে উনি পরিচিত হয়েছেন তা কিন্তু নয়, উনি বহু বছর আগে থেকে, সেই শিশুকাল থেকেই দীপ্তেশ্বরানন্দ মহারাজ এটা বলে পরিচিত হয়েছেন। যার যেমন ভাব তার তেমন লাভ। চম্পকনগর, এই চম্পকনগরের যে কথাটা, কসবা মা মনসা মন্দির, ওই মা মনসা মন্দির পাওয়ার পর থেকে কিন্তু দীপমা ব্যাপারটা এসেছে। এবং প্রভুপাদ রঘুনাথ গোস্বামী, নিত্যানন্দ বংশধর, তিনি দেহে নেই। কাশীতে রামানন্দী সম্প্রদায়ের 1008 মহামন্ডলেশ্বর শ্রী রামচরণ দাস ত্যাগী মহারাজজি, আমার গুরুজি, উনি এবং বিভিন্ন বাবাজি মহারাজরা, তারা কিন্তু সেই শিশুকাল থেকেই, ছোটবেলা থেকেই দীপমা এই জায়গাটাকে শিলমোহর দিয়ে দিয়েছে। তারা দীপমা বলে কিন্তু আমাকে সম্বোধন করে। এবং মায়ের সব ভক্তবৃন্দরা দীপমাই বলতো, করতে করতে প্রচলিত হয়ে গেছে। এবার আপনারা অনেকেই ভাবেন যে পুরুষকে কেন মা বলছে, এইভাবে তাদের ভাব থেকে, ভাবধারা থেকে, কারণ আমি যেহেতু মায়ের সাধক, সেইভাবে মা মা করতে করতে মা ব্যাপারটা এসে গেছে। এবারে এই যে দীপ মা হলাম কি করে এই জগতে এলাম, সেটা অনেকেই আপনারা জানতে। আমি 7 বছর বয়সে আমি পেয়েছি, তারপরে দীর্ঘদিন পূজা অর্চনা বাড়িতে চলে গেছে, কিন্তু আমার মনে এটা হতো যে আমার কি কাজ করা যেন বাকি আছে, আমাকে যেন কি করতে হবে, এরকম একটা কিছু একটা চলতো আমার মনে। কিন্তু ঠিক
2014 সালে যে দুর্গা পুজো হয়, সেই দশমীর দিন মন্দিরে দুর্গা পুজো হয়, সেই মন্দিরের মা দুর্গাকে আমি ওরা নিজ মন্দির হ্যাঁ বিসর্জন করতে এসেছিলাম কলকাতা গঙ্গার ঘাটে করে। আমি গিয়ে বাড়িতে রাত্রেবেলায় রীতিমতো আমরা ঘুমিয়েছি। আমি একাদশীর দিন ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম মা মনসা নিজে এসে বলেছেন যে বর্ধমানে আমার মন্দির পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আমি ওখানে রয়েছে, অবহেলিত রয়েছে, এটা প্রাচীন মন্দির, তুমি কি আমাকে জাগ্রত করো, পূজার ব্যবস্থা করো। 2014 সালে এইটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছিল। আমি এবং আপনারা ইউটিউব সার্চ করলেও কিন্তু এই গল্পটা আপনারা, মানে গল্প তো নয়, সত্য কাহিনীটা আপনারা কিন্তু দেখতে পাবেন ইউটিউব সার্চ করলে। দীপ মা ও চাঁদ সদাগর, দীপ মা ও চাঁদ সদাগর, এটা যদি আপনারা সার্চ করেন খুব ভালো লাগবে, দেখবেন, আপনারা দেখবেন। যখন আমি দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল। দীপ মা DIP স্পেস DMAA, দীপ মা ও চাঁদ সদাগর দিলে আপনি এই ভিডিওটা দেখতে পাবেন, আপনার সম্বন্ধে জানতে পারবেন। 2014 সালে তখন আমি স্বপ্ন পাওয়ার পরে, আমি অনেকটাই ছোট, 20-21 হবে, তখন আমি চেষ্টা করছি কিভাবে খুঁজবো, সারাটা দিন লাগিয়ে দিয়েছি খোঁজার জন্য, মানে পরের দিন, হ্যাঁ একাদশীর দিনই আমি আনছান করছি। আর 2-4 দিন আগের থেকে আমি শুধু আমার স্কুলের ম্যাডামকে বলতাম, আমি তো আমার দিদির কাছে মানুষ ছোটবেলা থেকে, তখন তার বাড়িতেই থাকতাম, যে আমার মনটা কেমন করছে, কি যেন অস্থির করছে, উচাটন মনের মধ্যে। তারপরে যাই হোক স্বপ্নটা পেলাম, পাওয়ার পরে তার ভাল লাগছে না, যাবো। তারপর কি হলো, আমি অনেক কষ্ট করে একজনের মারফতে আমি অনেক কষ্ট করে খোঁজ পেয়েছি, তাও কেমন, যে বর্ধমানে অনেক পুরনো মন্দির রয়েছে, গলসি পার করে গিয়ে ওখানে একটু খুঁজতে পারো, হতে পারে হয়তো এইরকম। আমি নির্দিষ্ট, কারণ বর্ধমান তো একটা বিরাট জেলা, আমি মন্দির খুঁজে পাই সম্ভব হয় না। এবার সেইটাই যে চাঁদ সদাগরের মন্দির, আমি তো বুঝতে পারিনি। আমি কিন্তু সেখানে সারাদিন খুঁজতে গলসি পার করে দিল্লি রোড দিয়ে, আমি সকালে যাওয়ার সময় দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান করে গেছিলাম। আমার এক শিষ্য, আমার মন্দিরের পুরোহিত কলকাতায়, এবং আমার এক সখা বন্ধু ছোটবেলা, তাকে নিয়ে এবং ভক্ত, এবং এখন ভক্ত হয়ে গেছে। এবার তখন থেকেও ছিল, কিন্তু প্রকাশ্যটা তো পরে, এখন শিষ্য হয়ে গেছে। এখন তো আর বন্ধু বলে কিছু নেই আমাদের কাছে, সবাই আমার সন্তান নিশ্চয়ই। এবার যাই হোক, তারপরে নিয়ে গেছি তাকে, তারা আমরা সব গেছি। এবারে যাওয়ার পরে খুঁজতে গেছি, ঠিকঠাক খাইনি, কারণ একটা খুঁজবো, খিদে পেয়েছে, শুধু ছানা মাখা শক্তিগড় থেকে নেওয়া, আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, থামস আপ, সেই থামস আপটা ছোটবেলায় এটা খুব ভালোবাসতাম। যাই হোক, সেই থামস আপ, এই আমাদের সম্বল রয়েছে হাতে, আর কিছু ছিল না। এবার ওই খেতে খুব ঘুরছি। তারপরে প্রত্যন্ত গ্রাম বুদবুদ গেছি, ওখানে খুঁজছি, বুদবুদ থেকে বলছে একটা পুরনো মন্দির আছে দামোদর নদীর কিছুটা আগে, ওখানে গিয়ে একটু দেখতে পারেন পুরনো মন্দির কি আছে। ও করতে খুঁজতে গিয়ে আমি শেষ পর্যন্ত কসবা শিব মন্দিরের সামনে গিয়ে দাঁড়াই। আচ্ছা, যখন আমি শিব মন্দিরের সিঁড়ি থেকে উঠছি, আমি দেখতে পাচ্ছি আমার ভাব, আমার চিন্তা, আমার সবকিছু বদলে যাচ্ছে, আমি ভাবাবিষ্ট হচ্ছি আমার মনের ভিতর থেকে, আমার কেমন করছে। যাই হোক, ভিতরে গেলাম। মন্দির তো লোকালয় থেকে একদম অন্য, শিব মন্দিরটা ঠিকঠাক ছিল, ঠিকঠাক জায়গা, শিব মন্দিরটাই লোকালয়ে রয়েছে, পূজা পাঠ হয়, কিন্তু মনসা মন্দিরটা জঙ্গলের মধ্যে ছিল, ওটা পুজো হতো না, ঘুটে দিত, পরিত্যক্ত ভাঙাচোর অবস্থায় রয়েছে। সেইখানে আমি ওখানকার পুরোহিতকে জিজ্ঞেস করি, এখানে মা মনসার জায়গা? বলছে হ্যাঁ। নাকি এখানে মা মনসার মন্দিরটা কোথায়? ওরা নিজেরা কিছু একটা জায়গা বানিয়ে রেখেছে, তারা বলছে এটা এখানে 400 টাকা পুজো করেছে। তখন আমি এমন ভাবে রেগে যাই, আমার কেমন আমার ভিতর থেকে এসেছে যে তুমি মিথ্যে কথা বলছো, এটা তোমরা তৈরি করেছো, আমি কিন্তু প্রথম গেছি, আমার মুখ থেকে এরকম বেরিয়েছে। তারপরে সেইখান থেকে আমি বেরিয়ে এসে, তখন নিচে বেরিয়ে এসে গ্রামের কয়েকজন গাইড করার জন্য, বলছে আমাদের কিছু দাও, আমরা গাইড করে দেবো। আমার সাথে আমার যে শিষ্য ছিল বাপি, সে বলেছে না আমরা নিজেরাই ঘুরবো। আমরা নিজেরাই ঘুরতে যেখানে লোহার বাসর আমি চলে গেছি, শিব মন্দির আর লোহার বাসরের মাঝখানে আমার মা মনসা মন্দিরটা। আচ্ছা, যখন আমি ক্রস করছি রাস্তা দিয়ে, তখনই কিন্তু একটা কেমন হয়েছে যে মনটা এখানে কিছু আছে,
এখানে মানে আমার সেই লক্ষ্যের জায়গাটা, কিন্তু আমি বুঝতে পারছি না, আমাকে তখনও তো মা কিছু বোঝায়নি। আমি গেছি, এবার ধুধু মানে দুপুর বেলায় 1টা-1.5টা বাজে, ধুধু মাঠ, চারিদিকে রোদ, আমি কি করব, ওখানে কেউ নেই, খিদেও পেয়েছে। আমাকে পিছন থেকে বলছে যে বাপ্পা, যে আমি না, তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করো, আমার খুব খিদে পেয়েছে, এত দূর এসছি, তাড়াতাড়ি বাড়ি চলো। আমি বলছি দাঁড়া, আমরা খুঁজতে এসেছি, খুঁজে তো নেই কি হয়। তারপরে আমরা ওখান থেকে ওখানে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ সাউথ ইন্ডিয়ান শাড়ি পরা ফর্সা টুকটুকে একজন মহিলা আসে। হ্যাঁ, গোল্ডেন কালারের পার, মনে হচ্ছিল সত্যি সাক্ষাৎ বোধহয় মা মনসা কিংবা মা মনসা কোনো দাসী এসছে। সে আমাকে বললো তোমরা এখানে ঘুরছো, আমাকে হ্যাঁ, আমাদের একটু বুঝিয়ে দিন না। সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বোঝাচ্ছে, আর আমার চোখে যেন আমি সেই পুরনো চম্পকনগর দর্শন করছি, মানে সেই প্রাচীন চম্পকনগর। আমি ভাব চোখে, ধানের ক্ষেত সব চলে গেছে, জঙ্গল চলে গেছে, আমি ভাব চোখে আমি চম্পকনগর দর্শন করছি। তারপরে ওখান থেকে নেমে এসে আসছি, তখন মেয়েটি বলছে আমার বাড়ির কাছেই, চলো তোমরা কিছু দুপুরে খেয়ে দিয়ে তোমরা চলে যাও। তখন আমার ওই শিষ্য বাপি বলছে না না দিদি, আমরা খাবো না, আমরা বেরিয়ে যাবো, আমরা রোডে গিয়ে কিছু ব্যবস্থা করবো। তখন আমি বেশ পাইনি, কিন্তু তখন আমি পায়জামা পাঞ্জাবি পরে গেছিলাম, আমি বেশ পাইনি তখন, গুরু তো পরে বেশটা দিল। তারপরে আমরা বলছি, তখন আমার ওই বাপ্পা বলছে যে না, আমার একটু সমস্যা হচ্ছে, আমার একটু যেতেই হবে, আমি পরিষ্কার হতে হবে আমাকে, সকাল ভোরবেলা 4টের সময় বেরিয়েছি, আর একটু গেছি। যাওয়ার পরে আমরা যে কলপাড়ে গেছি, আমার 3 ড্রাইভার আর 2জন ছিল, তারা ঘরে ছিল, এবং আমরা যখন কলপাড়ে গেছি, কলপাড়ের পাশেই একটা পুকুর রয়েছে, পুকুরে বিষধর একটি সাপ আচ্ছা ওলট পালট করলো। আমরা ভয় পেয়ে গেলাম, দেখলাম, দর্শন দিল, কিন্তু আমি ভিতরে চলে এলাম। এবার আমাদের মিষ্টি দিয়েছে, উনি এত সুন্দর সাজিয়ে দিয়েছে, মনে হয় আমি মনে হয় ওনাকে খবর দিয়ে এসেছি, কিংবা জানতো মেয়ে দেখতে গেলে সম্বন্ধের সময় যখন খেতে দেয়, ওরকম এত সুন্দর যত্ন করে দিল। দশমীর পরের দিন গেছে একাদশী গ্রামে। আমি কি করে একটা মিষ্টি নিলাম, জল নিলাম, এবার আমাকে খাঁটি দুধ দিয়েছে, এবার দুধটা খেয়ে দেখি চিনি নেই। আমি কি দিদি চিনি দাওনি দুধে, আমাকে একটু চিনি দাও। মেয়েটি চিনি নিয়ে এসে আমার দুধে চিনি দিতে গিয়ে বলছে দিদি তুই দুধে কবে থেকে চিনি খাস, মা মনসার দুধে কিন্তু চিনি দেয় না। আচ্ছা, দুধ আর কলা দিতে হয়, চিনি দুধে কবে থেকে চিনি খাস? আমি কি হঠাৎ আমাকে দিদি বলছে কেন? আমি কি না না, আমি তো ভাই, আমি তো আমার দিদিমা তো আমাকে ছোটবেলা থেকে দুধে চিনি দিয়েই দেয়, আমি তো বেশি চিনি দিয়েই খাই, আমাকে বেশি করে চিনি দাও। বলছে না, তুমি ভাজা মাছ উল্টে খেতে জানো না, তুমি সব জানো, আমি জানি তুমি কেন এসেছো। বলতে বলতে একটা অজানা শক্তি তার গায়ে ভর করে, সে আমার ডিটেলস সব বলে দেয়, কিন্তু তার সাথে আমার কোনোদিনও চেনা নয়, পরিচিত নয়, কিচ্ছু না, সে আমার ডিটেলস বলে দেয়। বলছে যে তুমি, আমারও তো ইচ্ছে ফুলের বাগান হবে, কীর্তন হবে, ভক্ত আসবে, পুজো হবে, কিন্তু কিছু মানুষের জন্য আজকে এই মন্দির বন্ধ, তুমি এই মন্দির খুলবে। সেই মেয়েটি ওই ভাব অবস্থায় বেরিয়ে গ্রামের অনেক লোক ডেকে নিয়ে চলে আসে। সেই গ্রামের লোকেরা এসে তখন আমাকে অ্যাকসেপ্ট করে, ওই অজানা শক্তি আমাকে দীপমা বলে প্রচার করে দিয়ে যায়। কিন্তু তখনই বলেছি ইনি কিন্তু মা কলকাতায়, কলকাতা বলেনি, মানে ওনার বাড়িতে মন্দির রয়েছে, মা মনসা এখানে নিয়ে এসেছে। সেই মেয়েটি কিন্তু পুরো ব্যবস্থা করে দেন। তখন ওই গ্রামের সবাই আমাকে সহযোগিতা করে। তখন আমি বললাম ওই মন্দিরটি জঙ্গলের ভিতর থেকে, তখন জঙ্গল সরিয়ে সরিয়ে ঢুকছি, সাপে ভর্তি, সাপও দেখছি বেরিয়ে যাচ্ছে, খোলস ঝুলছে, সে কি দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। তারপরে সেই পরিষ্কার করার কথাটা বলি আমরা আগামী রোববার আসছি বলে আমরা কলকাতা ফিরি। আর শিষ্যকে খবর দিই, সেই শিষ্যরা পরের দিন চলে আসে, রবিবার ছিল, সোমবার চলে আসে, তাদের সাথে কথা বলে পরের সপ্তাহে আমি আমার রীতিমতন যাই। গিয়েই মন্দিরের সূচনা শুরু হলো। মন্দির যখন প্রতিষ্ঠা হলো, আমি 1 বস্তা ডাল, 1 বস্তা চাল, 2 বস্তা আলু নিয়ে গেছি, আর ম্যাটাডোর ভরে 50 জন লোকজন নিয়ে গেছে শিষ্য। আর কিছু ছিল না, কিন্তু কুলো বেরিয়ে ভিক্ষা করে গ্রামে গ্রামে অনুষ্ঠান আমি সামলেছি। সেবার মা মনসাকে পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। কোথা থেকে লোক এসেছে, যখন মা মনসার পুজো হচ্ছে, পুরোহিত পুজো করছে, সাপ এসে গেছে ওই মনসা ঘরে, এবং সেই লোকারণ্য, মানে কয়েক হাজার লোক
মানে একটা রোমহর্ষক সত্য কাহিনী। আমি পরের অনুষ্ঠানে আমি ছবিটা দেখার ব্যবস্থা করব। নিশ্চয়ই আপনারা যদি এই ঘটনাটি ইউটিউবের মাধ্যমে দেখতে চান, সেখানে পিকচারাইজেশন রয়েছে, আপনাদের ভালো লাগবে দেখতে। এই গল্পটির সাথে সাথে ছবিটাও আপনারা দেখতে পাবেন। দীপমা, DIPMA, দীপমা স্পেস চম্পকনগর, তাই তো? দীপমা, হ্যাঁ দীপমা চম্পকনগর দিলেও হবে, এটা বললো, দীপমা চাঁদ সওদাগর দিলেও হবে, চাঁদ সওদাগর দিলেও হবে। ওটি চাঁদ সওদাগরের হাতে প্রতিষ্ঠিত, পুনর্সংস্কার হয়, সংস্কার হয়। আমি রিসার্চ করেন যারা ঐতিহাসিকবিদ, তাদের সাথে যোগাযোগ করি এবং সমস্ত কিছু করার পরে ওটা কিন্তু চম্পকনগর, ওখানে চম্পকনগর ছিল, সব নিদর্শন ওখানে আছে। গাঙ্গুর নদী রয়েছে, গোদার ঘাট রয়েছে, যেখানে গোদা বসি বাইরে তল্লাবাসে সিট, এই কথা, এই গানটা সবাই জানে। এবং মনসা মঙ্গলে, এবং উজানিনগর, কেতুগ্রাম সবাই জানেন, বেহুলা কাটোয়ার মেয়ে, আর লক্ষিন্দর বর্ধমানের কসবা, এই পানাগড়ের কসবা তো পরের নাম, কিন্তু চম্পাইনগর, চম্পকনগর। এবারে দেখুন ওপারের লোকেরা, মানে বাংলাদেশের লোকেরা চম্পকনগর বলে, আর এবার এই পাশের আদিবাসীরা চম্পাইনগর বলে। এইভাবে কিন্তু এটা এসেছে। আমি মায়ের আশীর্বাদে, আপনাদের যা করা হয় মায়ের আশীর্বাদে, আমি মায়ের কাছে এটাই কৃতজ্ঞ যে একদিনের জন্য হলেও দীপকে মনে পড়েছে। নিশ্চয়ই, অবশ্যই। আজকে ওনার হাত মাথার উপরে না থাকলে হতো না। আজকে কত মন্দিরের ওখানে কত কাজ চলছে, রোজ ভক্ত সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমি ফার্স্ট দিন পাই সেদিন আমি জানি না ওটা কিভাবে করব। আজকে তো মা নিজে হাতে করাচ্ছেন, উনি নিয়ন্ত্রিকা, উনি ক্যাশিয়ার। আপনারা যারা বর্ধমানে আছেন তারা একবার হলেও দেখে আসবেন সেই চম্পকনগরের সেই আদিম, মানে প্রাচীন সেই প্রাচীন চম্পকনগর। 350 বছর আগে রিসার্চ করে দেখেছি, আমার সব ঐতিহাসিক বিদেরাই কিন্তু একই কথা বলেছে, নদী বিশেষজ্ঞ যারা রয়েছে সবাই 350, এবং লেখাও আছে ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু আছে। 350 বছর আগে কীতকাদাস ক্ষেমানন্দ গেছিলেন। কীতকাদাস ক্ষেমানন্দ কিন্তু স্বপ্নে মনসামঙ্গল লিখেছে, বিজয়গুপ্ত স্বপ্নে মনসামঙ্গল লিখেছে, এবং এইটারও নিদর্শন আছে। লক্ষিন্দরের সম্বন্ধের সময় বলছে, ঈশান পূর্ব কোণে কন্যা আছে কালিতারা, তার নাম চান্দ বলে সেই কন্যা নাহি কোনো কাম। পশ্চিম দিকে কন্যা আছে দুর্গা, তার নাম চান্দ বলে সেই কন্যা দিয়া নাহি কোনো কাম। ঈশান কোণে কন্যা আছে বেহুলা, তার নাম চান্দ বলে ওই কন্যার আমার হবে কাম। অর্থাৎ ঈশান কোণ, কেতুগ্রাম, কাটোয়া, বর্ধমানের ওই পূর্ব বর্ধমান থেকে, কসবা অঞ্চল থেকে যদি ম্যাপটা ছেড়ে ম্যাপ দেখা হয়, আমরা দেখেছি ওটা ঈশান কোণে পড়েছে, ঈশান কোণেই পড়েছে। মানে সমস্ত কিছু কিন্তু মিলে গেছে। আমি বহুদিন ধরে ভাবছিলাম যে এই যে সত্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, মায়ের দৈব আশীর্বাদে সময়টা হয় না বলে আমরা আপনাদের সাথে কথা বলবো, লাইভে আসবো, আপনাদের সমস্যা শুনবো। কিন্তু আমার মনে হয় যে এটা শুনবার আপনাদের মায়ের কাছ থেকে আমি স্বপ্নাদিষ্ট হয়ে চম্পকনগর মনসা মন্দির পেয়েছি। আজ তার সেবা কাজে রয়েছি, দাসোহম দাসোহম দাসোহম। আমি মায়ের দাস, এবং মায়ের কৃপায় আপনাদের সেবায় লাগি, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। আর কিছু না, কিন্তু আপনারা চম্পকনগর মা মনসা মন্দির দর্শন করে আসবেন। একদমই তাই। আজকে আমরা মোটামুটি ভাবে শুনলাম, কারণ এটা কিন্তু অনেক বড় একটা কাহিনী। এইটুকু সময়ের মধ্যে একটু শর্ট করেই আমরা শুনলাম। তো তবুও আপনারা জানলেন যে কত বড় এর মধ্যে একটা কাহিনী লুকিয়ে রয়েছে এই প্রতিষ্ঠার পিছনে, মা মনসা মন্দির। যাই হোক, একটু জানিয়ে দিই যে বর্ধমানে দু জায়গায় ওনাকে আপনারা পাচ্ছেন, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে নটরাজ হোটেলে, এবং বর্ধমানে পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দিরে। তবে এই মুহূর্তে আমরা ডেটটা জানালাম না, আপনারা ফোনে একটু জেনে নেবেন, কারণ ওখানেও উনি কিন্তু দেখেন আপনাদের, ঠিক আছে? আচ্ছা, একজন বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছেন, আমি তার ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনি লাইভেই রয়েছেন, আপনি বলুন কে বলছেন? কাটোয়া থেকে বলছেন? আচ্ছা, বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ 31/3/2001। আচ্ছা, 31/3/2001। সময় সকাল 10:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? কাটোয়া, বর্ধমান। আচ্ছা,
আমরা এতক্ষণ ধরে একটি সত্য কাহিনী জানছিলাম, হ্যাঁ, যে ওনার যে নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে পানাগড় কসবা অঞ্চলে, তো তার যে ইতিহাসটা এটা উনি বলছিলেন, আপনি শুনেছেন? একটু একটু শুনেছেন, পরবর্তীকালে যখন অনুষ্ঠানটি হবে তখন জেনে নেবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, শুনে নিন। দেখো, তোমার চাকরি, তুমি চাকরিতে বসছো, চাকরিটা হচ্ছে না, এর জন্য তোমাকে দুর্গা সপ্তশতী করতে হবে। আর সবার আগে হচ্ছে, প্রতিকারে যাচ্ছি না, আমি সবার আগে বলি তোমাকে কিন্তু মনটাকে ঠিক করতে হবে। মন কিন্তু তোমার ঠিক নেই, খুব চঞ্চল এবং অ্যাংজাইটি, আতঙ্ক, অস্থিরতা কিন্তু ভর্তি তোমার মধ্যে, হ্যাঁ কি না? এরকম আছে? আচ্ছা, এটা হচ্ছে কি হচ্ছে না? এটা সবার আগে ঠিক করতে হবে। আচ্ছা, তারপরের ব্যাপারটা হলো তোমায় দুর্গা সপ্তশতী করতে হবে। তোমার চাকরি আছে, চাকরি তোমার হবে, কিন্তু দুর্গা সপ্তশতী প্রয়োগ করে দেবী কবচ ধারণ করো, দেখবে তোমার সমস্যা কেটে যাবে। ঠিক আছে? কিভাবে তুমি এটা করবে? তোমাকে আমি তুমি বলছি, তুমি অনেক ছোট, তুমি শুনতে থাকো, তুমি কাটোয়ায় থাকো, তুমি কিন্তু পানাগড় কসবা অঞ্চলে তুমি চলে যেতেই পারো। আর এছাড়া ওনার সঙ্গে একটু আলোচনা করে নাও, উনি যেটার কথা বললেন দুর্গা সপ্তশতী প্রয়োগ, এছাড়াও যেটা বললেন, তুমি একটু আলোচনা করে নাও, বা তোমার মা মনে হয় পাশে রয়েছেন, একটু আলোচনা করে নিন। তার জন্য দেখুন দুটো নাম্বার 90 দিয়ে রয়েছে, 9051040564 এবং 9051620295, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই যদি ইচ্ছুক হও তাহলে অবশ্যই কথা বলে নাও। এবং উনি কিন্তু ঠিক এইভাবেই প্রত্যেকটা মানুষের উপকার সাধন করছেন এবং আগামী দিনেও কিন্তু করবেন। আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো 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 হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি সমীর বলছি, জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আশীর্বাদ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 16 এপ্রিল 1977। আচ্ছা, 16 এপ্রিল 1977। সময়টা বলুন, জন্ম সময়। 3:50 সকালে। 3:50 সকালে। আচ্ছা, মানে ভোর ভোর ভোর। তোমাকে তো একবার বলে দিয়েছিলাম। আচ্ছা, এটা তো আপনি তো একবার ফোন করেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, পরে ফোন করতে উনি বলেছিলেন, সেদিনকে সময় ছিল না, লাইভ হয়নি। ওহো, আজকেও তো আপনি একদম শেষ সময় চলে এসেছেন। 3টে কি আছে? 3:50। 3:50 ভোর। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছেন? কি বিষয় জানতে চাইছেন? মায়ের খুব শরীর খারাপ, আর আমাদের সবসময় শত্রুতা লেগে থাকে, এই প্রবলেমটা। মাকে নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। আচ্ছা, মাকে একটু খেয়াল করেই রাখতে হবে। মায়ের বিশেষ যত্নের কিন্তু প্রয়োজন আছে। মাকে নিয়ে কিন্তু বিশেষ চিন্তার আছে, অ্যাটাক হয়ে গেছে, ওনাকে ভালো করেই রাখতে হবে। আচ্ছা, ভালোই সমস্যা আছে, আর তোমারও সময়টা ভালো যাচ্ছে না, মাকে যতদিন কাছে পাও খুব যত্নে রাখতে হবে। আচ্ছা, আর হ্যাঁ, তুমি বগলামুখী করবে, এবং বগলামুখীর সাথে সাথে বগলা প্রত্যঙ্গিরা করতে হবে। বগলামুখী না, বগলা প্রত্যঙ্গিরা করে সে কবচ ধারণ করো, তোমার শত্রু নাশ হয়ে যাবে। ভালো থেকো। আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন। বাস্তুর জন্য, হ্যাঁ, বাস্তুর জন্য বাড়িতে কাঁচা নুন ছেটাও আর ধুনো দাও, এটা করো, তারপর আমার কাছে এসো, আমি সহজ পদ্ধতি। জামশেদপুর কেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ওনার যে নিজের মন্দির রয়েছে সেই মন্দিরে চলে আসছেন, বা বিভিন্ন চেম্বারে চলে আসছেন। আর যদি বাই চান্স আপনি আসতে না পারেন আপনার মাকে ছেড়ে বা দূরত্বজনিত কারণে, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি কাজ করাতে পারেন। অনলাইনের মাধ্যমে কিভাবে কাজ করাবেন তার কিছু প্রসেস পদ্ধতি রয়েছে, উনি সেটা নিজে ফোনে আপনাকে বলে দেবেন। অর্থাৎ মানে আপনি ফোন করবেন, সেই ফোন অবশ্যই
অন্য কেউ ধরবে, কিন্তু ওনার নাম্বারটা যখন আপনাকে দেওয়া হবে তখন আপনি কিন্তু নিজেই ফোন করে কথা বলতে পারবেন এবং সবটা জেনে নিতে পারবেন। আমি একটু ওনার চেম্বারগুলো বলে দিই। প্রথমত হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার দিনকে। আর এছাড়াও ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লী, প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার উনি ওনার নিজ গৃহ মন্দিরেই থাকেন। অবশ্যই আপনারা চলে আসতেই পাচ্ছেন, কারণ ওনার গৃহ মন্দিরে আসলে ওখানে সমস্ত দেবদেবীর সহাবস্থান রয়েছে, আপনাদের ভালো লাগবে। কিভাবে ওখানে কাজ হয় সেটা আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন, আপনাদের মনে একটা শান্তি বিরাজ করবে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। তবে বুকিং এর মাধ্যমে কিন্তু আসতে হবে, আর বুকিং নাম্বার তো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও বর্ধমান 2 জায়গায় পাচ্ছেন, শুনেই নিয়েছেন, আর কৃষ্ণনগরে আপনারা পাচ্ছেন। তবে একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে কবে পাচ্ছেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, কিন্তু আবারও দেখা হবে আলোর দিশারি অনুষ্ঠানে। অবশ্যই আপনারা থাকবেন এবং থাকবেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে জানাচ্ছি।